সবাই তো তোমার বিরুদ্ধে কথা বলতেছে। অবশ্যই তুমি বেশ টাকা কামাইছো। তো এই পর্যন্ত কত কোটি টাকা তুমি কামাইছো? যা দেখা মতে আমার অনেকগুলো বন্ধু আছে যারা হচ্ছে বাইক কিনে ফেলছে, আইফোন কিনে ফেলছে, মানে ওইটা হচ্ছে নর্মালের মধ্যে। এরকম আরও আছে যারা হচ্ছে বাড়ি করে ফেলছে, ঝুলাই বিক্রি করে, মূল কথা ভাই। তো ওইখান থেকে অনেক আমার সাথে অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে ন্যূনতম আহত, নামমাত্র আহত, যেরকম টিয়ার শেল খাইছে, এরকম সাধারণ। তো ওরা কি করছে, ওই আহত লিস্টে নাম দিছে, বাট আমি দেই নাই। যে আমার তখন চিন্তা করছি যে দেশের জন্য আন্দোলন করছি, এখন তো এটা থেকে টাকা নিলে এটা তো সেই কোটা যেমন ছিল তেমনই হয়ে গেল। ওইটা নিয়ে যখন আমি আন্দোলন করি বা আন্দোলনে ডাক দিই, এক পর্যায়ে আমাকে কিছু নেতাকর্মী হুমকি দেয়। রাত্রে ফোন দিয়ে বলে যে তোমার যা লাগবে তোমাকে আমি তাই দিব, আপাতত স্টপ। তোমার বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের স্বার্থটা কি? প্রফেশন স্কিল এবং লাইফ জার্নি কথাবার্তায় সানজিদ তোমাকে অভিনন্দন। তুমি জি। বেশ অনেক আগে আমার সাথে যোগাযোগ করছিলা। তোমার একটা গল্প আছে, তুমি একজন জুলাই যোদ্ধা। তোমাকে নিয়ে নানান কথা, তো সেটা তুমি সর্ট আউট করার জন্য মূলত আমাকে বলছিলা। তো আমি সেই চান্সটা মনে হয় তোমাকে দিতে যাচ্ছি। জি। এবং তোমার কথাগুলো অবশ্যই তুমি যেটা ফেস করছো এবং তোমার এগেনস্টে যে এলিগেশনগুলো আছে সেইগুলো তুমি বলবা আর কি। তোমার নিজের পরিচয়টা তুমি সুন্দরভাবে একটু দাও তো। আমার নাম সঞ্জিত জিহাদ। হুম, আমি জুলাই আন্দোলনের একজন আন্দোলনকারী। হুম, তাছাড়া আমি ইন্টার পাস করেছি, এইচএসসি এক্সাম দিয়েছি। তো হুম, এখন অ্যাডমিশনের জন্য চেষ্টা করতেছি। হুম। পাশাপাশি পার্ট টাইম জব করতেছি ধানমন্ডি ৪ নম্বরে ল্যাবেট হসপিটালে। ও আচ্ছা। তাছাড়া সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তাছাড়া ফ্রিল্যান্সভাবে দ্য বাংলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেলে ছোটোখাটো একটা লেখক হিসেবে আছি। ও, খুবই ভালো। খুব রিসেন্ট কোন সমস্যাটা তোমাকে বেশিভাবে মানে বেশি আঘাত করতেছে বা বেশি তোমাকে ভাবাচ্ছে? বিশেষ করে রিসেন্ট সমস্যা হচ্ছে আমি তো মানুষের কোনো ক্ষতি করি নাই। হুম, তো মানুষের এখনো পর্যন্ত বাস ভাড়া বিভিন্ন সমস্যা নিয়ে আমি হচ্ছে লড়াই করে যাচ্ছি মানুষের অধিকার রক্ষার্থে। হুম, তো তাছাড়া এরপরেও আমার বিরুদ্ধে মানুষ অনেক অভিযোগ তোলে। তারপরে হচ্ছে এছাড়াও যে আমার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে গেছে হুম। সাইবার অ্যাটাকের কারণে। তাছাড়া নানা রকম বুলিং হয়, এটাই। তুমি যে একজন জুলাই যোদ্ধা, এটা আসলে এর পেছনের যদি গল্পটা একটু জানতে চাই যে সম্মুখ সারির একজন কর্মী হিসাবে নিজেকে অ্যা দাঁড় করাইছিলা। মানে এর রিজনটা কি ছিল? মানে ঠিক তোমার দৃষ্টিকোণ থেকে? ২০২৪ সালের 1 জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত আমি হচ্ছে মূলত পুরো পরিস্থিতিটা দেখলাম যে বিভিন্ন সমস্যা, কোটা নিয়ে সমস্যা। তো এই বিষয়গুলো ফেস করার পরে আমার কাছে মনে হইলো যে যে জাতির জন্য কিছু একটা করা দরকার। তো সবাই যখন আন্দোলনের ডাক দেয়, তো আমাদের গাজীপুরের কাপাসিয়ায় আমাদের এক বড় ভাইয়া সমন্বয়ক, উনি হচ্ছে নুরুল ইসলাম রানা ভাই। উনি আমাদের কাপাসিয়াতে আন্দোলন সংগঠিত করে। তো উনার সাথে সম্মিলিতভাবেই আমি অংশগ্রহণ করি। ওই সময় তোমাদের মতো টিনেজ যারা, অবশ্যই তুমি একজন টিনেজ, তো তাদের চোখে মুখে আসলে কোন বিষয়টা বেশি কাজ করতেছিল যে একটা সময় পরিবর্তন হবে, এরকম জুলাই যোদ্ধাদেরকে সবাই উৎসাহ দেবে, তাদেরকে সহযোগিতা করবে, বা এরকম কিছু ভাবছিলা? এরকম কিছু মনে করে কি তুমি জুলাই যোদ্ধা হিসাবে নিজেকে? ভালো একটা পরিবর্তন হবে, মানুষ ও মানে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। তো সেই আশা নিয়েই মানে মূলত আন্দোলনটা করা। তো যেন আমাদের পরিবর্তনটা ঘটে এবং বিভিন্ন ক্ষেত্রে যেরকম কোঠা ছিল, আর তাছাড়া আরও কিছু সংস্কার ছিল। আপনারা দেখছেন যে ১৭ বছর টানা নির্বাচন হয় নাই। নির্বাচন হইলেও ওটা একপক্ষিক নির্বাচন ছিল, এরকমই। সমসাময়িক বিষয়ের উপরে তোমার নানান এলিগেশন আসছে যে তুমি হচ্ছে চাঁদাবাজি করতেছো বা বিভিন্ন ইলিগাল কাজের অ্যাক্টিভিটির সাথে তুমি জড়াই আছো। তো এই বিষয়টা আসলে তোমার মানে তুমি কিভাবে দেখতেছো? আসলে তুমি কতটুকু রাইট? আমি কতটুকু রাইট এটা বলতে গেলে আমি পুরোপুরি রাইট আছি। আমি যখন আন্দোলন করি, আন্দোলন করার পর থেইকা আমি হচ্ছে আমার কাজেই লাইগা গেছি। যেরকম আ আন্দোলন করার পরে অনেকেই এলাকাতে বিভিন্ন গার্মেন্টসে, আমাদের এদিকে কিন্তু গার্মেন্টস বেশি। গার্মেন্টসে জুট ব্যবসা এবং আমাদের এই হ্যাচারিও আছে। তো বিভিন্ন ফ্যাক্টরিতে তারা চাঁদাবাজি করেছে। বাট হুম। আমি আমার দিক দিয়া কোনো রকম মানুষের কাছে মানে ৳১ চাই নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এমনি নরমালি। মানে যারা বুলিং করে তারা বাদে কেউ বলতে পারবে না যে মানুষের কাছ থেকে আমি টাকা নিছি। এরকম মানে এইটা ফেস করছি অনেকটা মানে এখন নিজের এখানে কাছে। একটা বিষয় আছে। দেখো, একটা কথা আছে যে কোনো কিছু না রটলে কোনো কিছু ঘটে না। এরকম একটা কিন্তু প্রবাদ আছে। এখন তোমার সম্পর্কে এই কথাগুলো উঠতেছে। তার মানে কি? তুমি কি একবারে এই বিষয়টা কি একবারেই জানো না, বা কম বেশি এর সাথে তুমি যুক্ত ছিলা? মানে তোমার কি মনে হয়? সাপোজ আমি একজন ইনোসেন্ট মানুষ, হ্যাঁ, আমি নির্দোষ, এই বিষয়টা জানি না। তো হ্যাঁ। হুদাই কি আমার উপরে এই দোষটা আপনার আসবে? এই প্রশ্নটা খুব সুন্দর যে না রটলে কোনো কিছু বলে না। তো হুম, এই বিষয়টা হচ্ছে এরকম যে একটা প্রতিষ্ঠান, নাম বলা যাবে না। তো প্রতিষ্ঠানটা হচ্ছে ছাত্রদের সাথে, স্টুডেন্টদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করত।
যেরকম ফ্রিল্যান্সিং, জানেন তো ফ্রিল্যান্সিং এর নামে বিভিন্ন রকম কোর্স বিক্রি করে মানুষের কাছে 8,400 টাকা করে নিত। তো ওই প্রতিষ্ঠানের সম্পর্কে আমি একটা ভিডিও বানাই, যেটা হচ্ছে পুরো ভাইরাল হয়ে যায়, পুরো বাংলাদেশেই ভাইরাল হয়। তারপরে ওইটা নিয়ে বিভিন্ন ধরনের হুমকি আসে। এক পর্যায়ে যখন আমি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি তাদের সাথে, তো যোগাযোগ করার ক্ষেত্রে তারা আমার সাথে মানে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলে না, যে তোমার যা ইচ্ছা তা করো, আমরা আমাদেরটা দেখবো। তো দেখবে, তো আমিও স্টপ হয়ে গেছি। তো তার কিছুদিন পরেই তারা হচ্ছে আমার নামে একটা মামলা দেয়, প্রায় 30 লক্ষ টাকা মানহানি মামলা, যেটাকেই যেই মামলাটাকেই চাঁদাবাজি হিসাবে সবাই বুলিং করে। আসলে আমি কিন্তু তাদের কাছে 1 টাকাও চাই নাই। এটা ওই যে কোম্পানি করছে তাদের কাছে যদি গিয়ে জিজ্ঞেস করে, তারাও বলবে যে না, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল, মানে চাঁদাবাজির অভিযোগ না, তার বিরুদ্ধে মানহানি মামলা ছিল। মানে বিষয়টা হয়েছে যে তারা হচ্ছে এরকম কোর্সের নামে স্টুডেন্টদের কাছে এটা বেচতেছে। তুমি তুমি হয়তো বা ওখানে ক্যান্ডিডেট ছিলা বা শিক্ষার্থী ছিলা, এরকম কিছু? এখানে আমার আমি মূলত যে ফ্রিল্যান্স বললাম না, ওই হুম। টাইপের ফ্রিল্যান্সিং হালকা পাতলা জড়িত ছিলাম। তো হুম। ওদের সাথে জড়িত ছিলাম না, আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে নওরিন। হুম। তো সে হচ্ছে যুক্ত ফ্রিল্যান্সিং করবে। তো তাদের প্রতিষ্ঠানে কিছু অ্যাড বা ওই যে আশেপাশে হ্যাঁ। লোকাল কিছু ছেলে মেয়ে আছে যারা ওইটার সাথে যুক্ত ছিল। তো ওরা বলতেছিল যে এরকম এরকম এখানে তো ভালোভাবে শিখায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, তুমি যদি চাও ভর্তি করতে পারো তোমার বোনকে। হুম। হুম। তো আমি বললাম হ্যাঁ, আমার বোনকে আমি ভর্তি করবো। তো আমার বোনকে আমি ভর্তি করি 8,400 টাকা দিয়ে। হুম। হুম। তো এক পর্যায়ে সে সেখান থেকে মানে কোনো বেনিফিটেড হয় না। হুম। তারপরে আমাকে অভিযোগটা দেয় যে এই অবস্থা। তো আমি হচ্ছে যে টুকিটাকি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তো ওইটা নিয়ে প্রতিবাদ করি তখন। ও আচ্ছা, মানে তুমি তোমার বোনকে বা তোমার কি ফ্রেন্ডকে তুমি ওই কোর্সের জন্য ভর্তি করাইছো, এবং কোর্স করার পরে আসলে তার কোনো বেনিফিট হয় নাই, জি না। এই জন্য তুমি ওটাকে প্রতিবাদ করছো। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, অনলি কি তোমার ওই ভুক্তভোগী যে তোমার পরিচিতা সেই কি এই বিষয়টাই পারি নাই, নাকি আরো তার মতো আরো কয়েকজন আছে যে তারাও সেই একই বিষয় নিয়ে খুবই হতাশ যে না আমাদেরও কিচ্ছু হয় নাই? বিষয়টি কি এইরকম, নাকি স্পেশালি তোমাদের ওই বিষয়টা বোনটাকে? এরকমই যে পুরো গাজীপুরের কাপাসিয়া যে উপজেলাতে প্রায় 200 স্টুডেন্ট ছিল। হুম। 200 স্টুডেন্ট থেকে প্রায় 6-7 জন যারা হচ্ছে মূলত এগুলোর হোতা, ওই যে এজেন্ট টাইপের আছে না, তারা বাদে আর কেউই বেনিফিটেড হয় নাই। মানে মূলত তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, একজনকে আপনি ভর্তি করালেন তো আপনাকে হচ্ছে 2,000 টাকা করে দিবে। হুম। তো এরকম করে তারা হচ্ছে অনেক স্টুডেন্ট ভর্তি করে। আলটিমেটলি তারা কিছু শেখে না এবং কিছু করতে পারে না। জি না। তো কোর্সগুলো আসলে কি ধরনের কোর্স ছিল, যদি দুটো একটা নাম বলতে পারো? যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে শিখাইতো, বাট ওইখানে গিয়ে ওরা শিখাইতো হাইব্রিড জব। হাইব্রিড জব কোনটা? ওই যে যেটা হচ্ছে আপনি একজনকে ভর্তি করবেন, তো প্লাস হচ্ছে আপনি 2,000 টাকা করে পাবেন ওইটা। আর গ্রাফিক ডিজাইন ছিল অনলাইন কোর্স। গ্রাফিক ডিজাইনের কোর্স মোটামুটি মানে নর্মালের মধ্যে ভালোই ছিল, বাট অনলাইনে তো মানুষ প্রপার শিখতে পারে না। তুমি কি এরকম কেউ দেখছো যে ওখানে কোনো স্টুডেন্ট শিখছে এবং কেউ চাকরি করতেছে, বা জি না। ম্যাক্সিমামই বেকার? জি না, কেউ মানে এটা কেউ নিয়ে কিছু করতেছে না? একদম ফুল বেনিফিটেড হইতে পারে না। বললাম না, যারা এজেন্ট ছিল তারাই হচ্ছে বেনিফিটেড, তারা বিমান দিয়ে কক্সবাজার যায়। ও আচ্ছা আচ্ছা। এখানে অনেক এখন মেয়েও তুমি ছিল এটার agent। প্রতিবাদ করছিলা, জি। এই জন্য তোমার বিরুদ্ধে 30 লক্ষ টাকার মানহানির মামলা অভিযোগটা দেয়। অভিযোগটা দেয়। হ্যাঁ। আচ্ছা। তো ওইটাকেই চাঁদাবাজি হিসাবে আখ্যায়িত করে যে আমি চাঁদাবাজি করছি, মানে যারা হচ্ছে আমার হেটার্স আর কি। আচ্ছা, এখন তোমার চাওয়াটা কি? তুমি আসলে অ্যাকচুয়ালি কি ক্লিয়ার করতে চাও? তোমার চাওয়াটা কি? এইটাই যে আমি হচ্ছে মূলত চাঁদাবাজি করি নাই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এটা চাঁদাবাজি হিসাবে প্রচার করে দিছে। আর তুমি একজন জুলাই যোদ্ধা এবং তুমি বলতেছো যে সম্মুখ সারির, এরকম কোনো এভিডেন্স তোমার কাছে আছে যে না আমি অংশগ্রহণ করছি, এই আমার ছবি আছে বা জি, ভিডিও আছে? এরকম তো আছে, এইগুলা অনেক আছে ভাই। ওইগুলা নিয়ে সমস্যা নাই, বাট সমস্যা হচ্ছে ওই যে ওইটাই যে চাঁদাবাজি এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাকে ব্লেম করা, যেমন হচ্ছে মামলা বাণিজ্য কিছু ব্লেম আছে ওইগুলা। যারা জুলাই যোদ্ধা তারা তো একটা সুযোগ সুবিধা পাচ্ছে, তুমি এই সুযোগ সুবিধার আওতাভুক্ত জি। হও নাই, এটার বিশেষ কারণটা কি? এটার বিশেষ কারণ হচ্ছে জুলাই যখন একদম পুরো বাংলাদেশ ফুলে ফেপে উঠছিল, ছাত্র জনতা যখন একদম তুমুল ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছিল, তো তখন হচ্ছে মনের মধ্যে সবার একটা কামনা ছিল যে দেশের জন্য ভালো কিছু একটা হোক। তো যখন সরকার পতন হয়ে যায়, তো সবাই মূলত, আমি ব্যস্ত ছিলাম কি যে দেশের জন্য কিছু ভালো করি, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, আর কিছু 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 ছোট ছোট প্রোগ্রাম করেছি, যেমন নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত হয়ে বাসের ভাড়া, বিভিন্ন ছাত্রদের ভাড়া, এগুলো কমানোর চেষ্টা করতেছিলাম। তো ওইখান থেকে আমার সাথে অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে ন্যূনতম আহত, নামমাত্র আহত, যেরকম টিয়ার শেল খাইছে, এরকম সাধারণ। তো ওরা কি করছে, ওই আহত লিস্টে নাম দিছে, বাট আমি দেই নাই যে আমার
দেশের জন্য আমি আন্দোলন করছি, আমি তখন চিন্তা করছি যে দেশের জন্য আন্দোলন করছি, এখন কি এটা থেকে টাকা নিলে এটা তো সেই কোটা যেমন ছিল তেমনই হয়ে গেল, ওইটা চিন্তা করে আর দেওয়া হয়নি। আমি যদি বিষয়টা এইভাবে দেখি, সেটা তোমার ব্যাপার, তোমার মনের ব্যাপার, তুমি যেটা ভাবছো, কিন্তু মানুষ তো এটা অন্যভাবে ভাবতে পারে যে তুমি এখানে কোনো টেকনিক্যালি কোনো ইস্যু হ্যান্ডেল করার জন্য তুমি নিজেকে আসলে ওইভাবে নাম দেও নাই যে মানুষ আমাকে বলবে, আমি ঠিক ওই বলার বাইরে থাকতে চাই, এরকম কিছু ভাবছিলা যে এটা কি তোমার এরকম কোনো কিছু টেকনিক? না, এইরকম করে টেকনিক করি নাই। তখন মনের মধ্যে একটাই ইচ্ছা ছিল যে দেশের জন্য যদি কিছু করি, ওইটা নিয়ে তো মানে ওইটার জন্য যে দেশের থেকে কিছু নিব ওইটা আশা করি নাই তখন। এবং ফ্যামিলি থেকেও পুরোপুরি না করছে। আমার মা আমাকে একটা কথাই বলে যে তুই যাই করিস এটার জন্য রিপিট যে বেনিফিট ওইটা আশা করবি না। তো ওই চিন্তা করে আর কি করা হয় নাই। গুজব ওঠাইছে বা বিভিন্ন কি বলা যায় যে বিষয়গুলো Blame. ব্লেমগুলো দিচ্ছে, আসলে তুমি এর সাথে কোনোভাবেই সম্পর্কিত জি না, না। সেটা তোমাকে মিথ্যা চাপানো হইতেছে। একটা জিনিসের ভিতরে কিন্তু তুমি ঢুকে গেছো অলরেডি, জি। চাইলেই কিন্তু বের বের হওয়া হওয়া যায় না। যাবে তার না। যথাযথ প্রমাণ অবশ্যই তোমাকে দিতে হবে যে না আমি ঠিক, এটাই আমার ডকুমেন্টস বা আমি এটা করি নাই। তাহলে হয়তো বা তোমাকে এক সময় মানুষ ঠিকই বুঝবে, তুমি সেই তোমার আগের জায়গায় ফিরে আসতে পারবে। জি, ঠিক আছে, এটাই তো হওয়া উচিত এবং এটাই তোমার এক্সপেকটেশন মেবি। জি। যারা জুলাই যোদ্ধা আছে, সো তারা কি মনে করো যে তাদের সেই অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা পাচ্ছে? মানে যারা আহত আর কি, হ্যাঁ, যারা আহত তারা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট তাদের হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে ট্রিটমেন্ট পাচ্ছে না। আমার আমার এরিয়ারই একটা লোক আছে, নাম হচ্ছে খোরশেদ। হুম, খোরশেদ উনি এখনো পঙ্গু হসপিটালে ভর্তি। ওনাকে ডক্টর ইউনুস থাকাকালীন ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ডক্টর ইউনুস যখন চলে যায়, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, তো ওনাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এখনো পর্যন্ত উনি পঙ্গু হাসপাতালে আছে। না এরকম কোনো সম্ভাবনা নাই যে না কাজটা পেন্ডিং আছে যাবে বা না, এরকম কাগজপত্র কোনো রেডি সম্ভাবনা নাই। হয়ে আছে? সম্ভাবনা ছিল ডক্টর ইউনুস থাকাকালীন। এটা হতেও পারে যেহেতু এটা নিয়ে এখনো কথা জি, কাজ এটা সবই নিয়ে আবার চলতেছে। হতেও পারে যদি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মনে আহতদের জন্য কিছু দয়া মায়া হয় তাহলে। না আমরা প্রত্যাশা করি আসলে জি। যারা আহত হয়েছে, আমিও আশাবাদী যে হ্যাঁ, অবশ্যই তারা মানে একটা মানুষের জীবন দেয়া একটা অঙ্গহানি আসলে এটা যারা দিছে তারা ব্যতীত এই জিনিসটা অনুধাবন করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে তাদের একটা সুষ্ঠু সমাধান হোক, তাই নয় কি? জি, তাহলেই হয়তো বা আমরা সবাই যে না ঠিক আছে, দ্যাটস ওকে, জি। তারা দেশের জন্য কিছু করছে, মানুষও জনগণও তাদের জন্য কিছু করতেছে। ভাইয়া আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা অ্যাড করি, যেটা হচ্ছে কাপাসিয়ার মানুষের জন্য আমি করেছি। হুম, তো আমার উপজেলা গাজীপুরের কাপাসিয়া, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি যেটা, আমার উপজেলাতে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো ওইখানে ঔষধ নষ্ট হয় 5 কোটি টাকার মতো, মানে পরে পরে নষ্ট হয়ে যায়। শ্রমিক দিনমজুর তাদের রক্তের ঘাম শুকানো টাকা দিয়া, হুম, ট্যাক্স দিয়া কেনা যে ওষুধ ওইটা। হুম, তো ওইখানে আগে দায়িত্ব ছিল আমাদের পুরো গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান সাহেবের। তো উনি ওইখানে দায়িত্ব পালন অবস্থায় এই ওষুধের নষ্ট যেটা হয় ওইটা হয়। তো ওইটা নিয়ে যখন আমি আন্দোলন করি বা আন্দোলনে ডাক দেই, এক পর্যায়ে আমাকে কিছু নেতাকর্মী হুমকি দেয়। তো হুমকি টুমকি ওইটা আমি নামাই না। আমি আমার পোলাপান নিয়ে, আমার কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে আমার বক্ত ছিল, তো তাদেরকে নিয়ে আমি আন্দোলনের ডাক দিই এবং আন্দোলনটা পরিচালনা করি। তো আন্দোলন করাকালীন আমাদের হচ্ছে আরেকটা প্ল্যান ছিল, যদি এই ছোটোখাটো আন্দোলনের কাজ না হয় তখন আমরা মামুনুর রহমানের বিরুদ্ধে পদত্যাগের দাবি করব। হ্যাঁ, তখন পদত্যাগের দাবি করব এই আশা নিয়ে আমরা মাঠে আসি। তো উনি আমাকে এক পর্যায়ে ফোন দেয়, রাত্রে রাত্রে ফোন দিয়ে বলে যে তোমার যা লাগবে তোমাকে আমি তাই দিব, আপাতত স্টপ হোক। তো আমি ওনার কথা শুনি না, না শুনে আমি আবার আন্দোলন পরিচালনা করতে থাকি। তো ওনার যে পিএ আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো ও আমাকে কল দেয় যে তোমাকে একটা খাম দিয়ে দিব, আপাতত স্টপ থাকো। তো আমি ওইটাও মানি না। তো পুরো গাজীপুর তখন সংগঠিত হয়ে গেছে, ওনার পদত্যাগ লাগবে। তো এক পর্যায়ে ওই ঔষধ বাণিজ্যের বিষয়টা উনি স্বীকার করে। হুম, স্বীকার করে নেওয়ার পরে আন্দোলন আমি স্টপ করে দেই। তারপরে হচ্ছে ওনার সাথে আমরা বসি বিভিন্ন বিষয় নিয়ে, যে আমাদের এই সমস্যা, হুম। এই সমস্যা এগুলো হচ্ছে সমাধান করতে হবে। তো অনেক মানে অনেক লড়াই যুদ্ধর পরে উনি আমাদের এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেয়। তো এখনো কিছু কিছু সমস্যা রয়েছে, তো ওই সমাধানটা হওয়ার পথে। তো ওইটা নিয়ে যখন কথা উঠে যে আমি টাকা খেয়ে ওনার বিরুদ্ধে আন্দোলনটা স্টপ করে দিই, এরকম কথা উঠে আমাদের উপজেলাতে। যারা আচ্ছা, হচ্ছে আমার বিরুদ্ধে আমাকে না করছিল যে তুই আন্দোলন করিস না, তারাই হচ্ছে মূলত এইরকম কথা তুলে যে আমি ওনার কাছে টাকা খেয়ে আন্দোলনটা স্টপ করে দিছি।
তোমার বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থ হচ্ছে ওই তখন তো আহ, কিছু হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে তো এমনিতেই লাগিয়ে থাকে। হুম। তো ওই যে আমি যদি মানে কোনো একটা রাজনৈতিক দলে যাইয়া ভালো একটা পোস্ট নিয়ে আমাদের এলাকায় কিছু করতে পারি, তো বা এরকম কিছু একটা হয়ে যায়, তো তখন ওদের হচ্ছে অনেক ক্ষেত্রে লস হয়ে যাবে। আমার বিরুদ্ধে যারা কথা বলে, তো ওইটার প্রুফ আমি কিভাবে দিব যে আমি টাকাটা খাই নাই? ওইটার প্রুফ দিতে গেলে আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা হচ্ছে মামুনুর রহমানের সাথে যোগাযোগ করবেন। ডক্টর মামুনুর রহমান তো আর মিথ্যা বলবে না। উনি একজন সিভিল সার্জন, বড় মাপের একজন ডক্টর। সৈয়দা জোহরা নার্সিং কলেজ হচ্ছে আমাদের কাপাসিয়ায়, আর হচ্ছে উনি শহীদ তাজউদ্দিন নার্সিং কলেজের সিভিল সার্জন। তো ওই জায়গায় হচ্ছে ওনাকে জিজ্ঞেস করলে এই প্রপার তথ্য পেয়ে যাবে। এবং হচ্ছে আমরা কি কি কাজ করছি। হুম। আগে মূলত আমাদের উপজেলা যে ইয়াটা ছিল ওইখানে একটা নর্মাল ডেলিভারি হতো না, এখন আল্লাহর রহমতে হয়। ওই হচ্ছে আমাদের প্রচেষ্টায়। তুমি তোমার এলাকা নিয়ে কি স্বপ্ন দেখো? আমার এলাকায় নিয়ে আমি স্বপ্ন দেখি একটা স্মার্ট এরিয়া তৈরি করার জন্য। যেমন আমার এলাকাটা হচ্ছে এরকম, ওইখানে হচ্ছে আবাসিক এরিয়া, হুম। ওইটার মধ্যে কোনো রকম মানে কলকারখানা নেই। আমার এরিয়া বাদে আমাদের ও শহর যেটা গাজীপুর শহরে হচ্ছে এরকম এরিয়া আছে যে কলকারখানা আছে। আমার এরিয়াটা হচ্ছে একদমই আবাসিক, কোনো রকম কলকারখানা নাই। তো ওইখানে আমার প্ল্যান হচ্ছে যে মানুষের সেবা যত্ন ঠিক মতো নেওয়া। বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা সেবাটা হচ্ছে সবার আগে। যেমন আমাদের উপজেলায় সাপের অ্যান্টিভেনম নাই। সাপ তো মূলত গ্রাম এলাকাতেই থাকে। হুম। তো আমাদের ওইখানে তো অ্যান্টিভেনম থাকা জরুরি ছিল। তো এইগুলা এবং হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন করা। তারপরে হচ্ছে আমাদের একটা টোল মানে আমাদের একটা সেতু আছে, শাহ ফকির মজনু শাহ সেতু। তো ওই সেতুতে তৈরি হয়েছে 2006 সালে। হুম। তো ওই সেতু তৈরি হওয়ার পরে থেকে এই পর্যন্ত এখনো টোলমুক্ত হয় নাই। ওইটা নিয়েও একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম, যখন ওই আন্দোলনের পরবর্তীকালীন আমরা ওই টোল মানে ওই টোল প্লাজায় যাই যে টোল মুক্ত করব, তখন তো একরকম ছিল যে ছাত্র জনতা মিলে যেটা করতো ওইটাই রাইট ছিল। হুম। তো আমরা সবাই মিলে যাই, যাওয়ার পরে ওরা তখন এই যে এই ব্লেমটা দেয় যে আমরা ওখানে চাঁদাবাজি করতে গেছি। তো ওইখান থেকে আমি লড়াই করতেছি। কিছুদিন আগেও একটা ভিডিও প্রতিবেদন করছি আমার নিউজ চ্যানেলে যে এই টোলটা এখনো মুক্ত হচ্ছে না। এটার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত, 2027 সালের জুনের 27 তারিখ পর্যন্ত। কিছুদিন আগে আবেদন জানাইছি যে এটা মুক্ত করে দেওয়ার জন্য। তো এরকমই আরও কিছু কিছু কাজ আছে। যেমন আমাদের এখানে আছে ধানের যেই কুড়া বের হয়, ওইটার একটা ফ্যাক্টরি আছে। ওই কুড়া থেকে বিদ্যুৎ তৈরি হয়। আমাদের হচ্ছে কাপাসী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন, ওইখানে হচ্ছে ওইটার ফ্যাক্টরি। তো ওইটা নিয়ে কিছু কাজ করছিলাম যে ওইটা আবার চালু করা যায় কিনা। তুমি যে সামাজিক কাজ করো, মানুষের কল্যাণের জন্য কাজ করো, এই অনুপ্রেরণাটা কই থেকে আসে তোমার? এই অনুপ্রেরণা হচ্ছে বিশেষ করে আমার ফ্যামিলি থেকেই দিত প্রথম প্রথম। তো এখন মূলত আমার বড় ভাই আছে রাশেদ ভাই, উনি হচ্ছে অ্যাডভোকেট। তো উনি হচ্ছে মূল অনুপ্রেরণা দানকারী যে সঞ্জিত তুমি থাকো, আমরা আছি, কিছু হবে না বা কেউ তোমার কিছু করতে পারবে না, আল্লাহ আছে। তাছাড়া হচ্ছে আমি হচ্ছে ইনকিলাব মঞ্চের কিছু কিছু প্রোগ্রাম করেছি। তো হাদি ভাইদের দেখে মূলত মনে করেন এগুলোতে সংযুক্ত, যে তারা হচ্ছে নির্ভয়ে দেখলেন তো একটা জীবন দিয়ে দিল। এরকমই প্ল্যান ছিল যে তুমি কি ভবিষ্যতে বড় নেতা হইতে চাও নাকি মানুষের জন্য কাজ করতে চাও? আমি নেতা হতে চাই না, আমি মানুষের জন্য কাজ করতে চাই। অনেকে বলে যে নেতা হয়েছে, বা এখনো আমাকে আরেকটা ব্লেম দেয় যে সে এনসিপি নেতা। আমি মূলত এনসিপি রাজনীতির সাথে যুক্ত না। এটাও মানে প্রপার আজকে ক্লিয়ার করে দিলাম যে অনেকে ভাবে কি আমি এনসিপি নেতা। এনসিপি নেতা কিন্তু আমি না। এনসিপির অনেক লোক আছে আমাদের উপজেলাতে, তো তারা এনসিপির রাজনীতি করে। বাট যে তাদের কিছু কিছু কাজের সাথে আমার কাজ মিলে যায়, যার কারণে মানুষ মনে করে কি যে আমি এনসিপি নেতা। যে কোনো ভালো কাজের পেছনে আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে, এটা তোমাকে মানতে হবে এবং সেটা মাথায় নিয়েই কাজ করতে হবে। এটাই স্বাভাবিক। কেউ তোমার পক্ষে, কেউ তোমার বিপক্ষে যাবে, বাট তুমি তোমার এথিক্সের কাছে বা তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো যে এম আই রাইট অর রং। আমার বিবেকের কাছে প্রশ্ন করলে আমি দেখি যে আমি ঠিক আছি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার হচ্ছে বেশি এগিয়ে যাওয়া হয়। যে যেমন হচ্ছে কিছুদিন আগে হাদি ভাইয়ের আহ, বিচারের দাবিতে শাহবাগে একটা আন্দোলন হয়। তো তখন হচ্ছে যখন আমি আন্দোলনের মাঠে নামি, তো ওই দিন হচ্ছে আমার নামাটা একদমই উচিত হয় নাই, কেননা হচ্ছে ওই দিন আমার ফ্যামিলি থেকে না করছিল। তাছাড়া হচ্ছে ওই দিন গোলাগুলিও হয়েছিল। বাট ওইগুলো হচ্ছে মানে একটু বেশি লাফিয়ে যাওয়া। আবার কিছু কিছু কাজ হচ্ছে মানে বেশ সাহসিকতা দেখায় করে ফেলি। তো আবার তাছাড়া আরও কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে আমার না করা উচিত ছিল, যেমন হচ্ছে
এলাকার কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাইয়া যখন ছিল উপদেষ্টা, তখন হচ্ছে আমরা প্রায় 1 কোটি টাকার মতো অনুদান পাই আমাদের উপজেলায়। তো ওইটা নিয়ে যখন আমরা কাজ করতে যাই বা ওইটার জন্য যখন আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলি, তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় যে তোমরা চাঁদাবাজি করতে আসছো, তোমরা এগুলো বললে তোমাদেরকে আমরা দিয়ে দিব। তো এখন তো মানে তো তখন আমি স্টপ হয়ে যাই, বাট ওইগুলো নিয়ে আগানোটা মনে হয় আমার হুম। উচিত ছিল না। হয়তো তুমি তোমার ভুলগুলো, তোমার বয়স খুবই অল্প, জি। তোমার অনেক ভুল হইতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অবশ্যই তুমি ভালো কারো কাছ থেকে পরামর্শ নেবা, ইন ফিউচার তোমার জীবনটা সঠিকভাবে আগাক, এটা প্রত্যাশা করি। জি, আমাকে যেমন হচ্ছে আমাকে যারা গাইড করে, মূলত আমার বাবা আর মা হচ্ছে সবচেয়ে বেশি গাইড করে। তো তাছাড়া হচ্ছে যে রাশিদ ইসলাম রবি ভাই, উনি হচ্ছে অ্যাডভোকেট, উনি আমাকে সকল ক্ষেত্রে পরামর্শ দেয় যে ভাই তুমি এটা করো না বা এটা করো না। বাট ওই যে বললাম যে কিছু কিছু কাজ অতি উৎসাহী হয়ে করে ফেলি। হ্যাঁ, এখন তো তোমার রক্ত গরম, টিনেজ, সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই ভালো কিছু করো, ভালো কাজ করলে মানুষের যেমন ভালোবাসা পাবে, তাই রাখতে হবে। আমি এমন কোনো কাজ না করি কোনো জাতি গোষ্ঠী বা সম্প্রদায়ের এগেনস্টে যা তাদের ক্ষতি হোক, এটা মাথায় রাখতে এইরকম হবে। আমি চিন্তা করি না, কারণ হচ্ছে মানে কারো বিরুদ্ধে যাবে এরকম কোনো কাজ আল্লাহর রহমতে আমি চাই নাও করতে, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় এই যে অতি উৎসাহী, ওই জন্য। এটা উৎসাহিত একবারে হওয়া যাবে না, সবকিছু মাথায় রেখে সবকিছু পরিমিতভাবে বুদ্ধি, যুক্তি দিয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই তুমি তোমার কাজগুলো আরো বেশি পজিটিভ হবে আমি এক্সপেক্ট করি, এবং তুমি ভালোর দিকে আরো আগাবে। যেমন আরো কিছু কিছু বিষয় আছে, আরেকটা বিষয় অ্যাড করি, যেটা হচ্ছে যে দুর্নীতির কিছু কিছু প্রতিবেদন আমি করি। আমি মূলত একটা নিউজ চ্যানেলে থাকাকালীন তো হচ্ছে আমার হচ্ছে ওইটা একটা প্লাস পয়েন্ট। তো দুর্নীতির কিছু কিছু প্রতিবেদন করলে ওই যে এরকম কিছু কিছু হুমকি আসে, বাট ওইগুলো ওই যে সাংবাদিকতার ক্ষেত্রে মূলত আমার হচ্ছে ওইখান থেকে মানে ঝামেলাটা মিটে যায়। তো সেই জন্য হচ্ছে মানে ওইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর তাছাড়া মানে আমার মাইনাস পয়েন্ট হচ্ছে ওই যে অতি উৎসাহী হওয়া, এবং অতি উৎসাহী হয়ে কিছু কিছু জিনিস এই যে দেখানোর জন্য করে ফেলা, ওগুলা হচ্ছে মানুষের চোখে গিয়ে লাগে। যেমন হচ্ছে ওই তখন ওই আহ, প্রতিষ্ঠান যেটা ছিল, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন আমি লাগি, তখন মানুষ ভাবে যে যে এই ছেলেটা তো নিশ্চয়ই এখান থেকে কিছু বেনিফিটেড হবে, না হলে সে কেন একলাই কথা বলে, পুরো উপজেলায় কি আর কোনো মানুষ নাই যে কথা বলার নাই? তো মানুষ তখন চিন্তা ভাবনা করে তো ওইটাই করছে যে ও হয়তো চাঁদাবাজি করছে। তুমি একা, তোমার সাথে কোনো তোমার বন্ধু বান্ধব বা পরিচিত জন এরকম কোনো নেই? কেউ নেই? হ্যাঁ আছে, বাট মূলত কথা বলার মতো হচ্ছে ওরা সাহস পায় না। তো সেই জন্যই ওকে। একা একা কথা বলছি। ওই বড় ভাইরা সাপোর্ট দেয়, আর হচ্ছে স্টুডেন্টরা সাপোর্ট দিয়েছিল, বাট এক পর্যায়ে গিয়ে তারা হচ্ছে যখন এইটা নিয়ে কুলাইতে আর না পারে, তখন হচ্ছে তারা এটা সঙ্গ ছেড়ে দেয়। তুমি তোমার সমবয়সীদের এখন কোন বিষয়গুলো পরামর্শ দিবা বা উপদেশ দিবা? পরামর্শ উপদেশ দিতে বলতে আমি উপদেশ দিব যেন হচ্ছে দেশের জন্য কাজ করে এবং মানুষের সেবা করে। মানুষের সেবাটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিছু উগ্রবাদী কাজ করে ফেলি, যেগুলো হচ্ছে কোনোভাবেই সঠিক না। যেমন হচ্ছে মব সৃষ্টি করাও সঠিক না, কোনো কিছু যাচাই না করে কথা বলা ওইটাও সঠিক না। তো আমার সমবয়সী এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদেরকে আমি এইটাই বলি যে ভাই তোমরা কোনো কিছু না যাচাই করে বইলো না, তারপরে হচ্ছে কোনো কিছু মব সৃষ্টি করে তৈরি করো না। এবং হচ্ছে অনেক ক্ষেত্রে মব সৃষ্টি করে অনেক কিছু হয়ে যায়। যেমন আমাদের একটা কিছুদিন আগে একটা গার্মেন্টস কর্মীকে মানে ইসলামের বিরুদ্ধে কথা বলার নাম দিয়ে ওই ছেলেটাকে পিটিয়ে মারা হয়। ওইটা কিন্তু মানে মবই হয়ে গেছিল। ওইটার মধ্যে কিন্তু অনেক জেনজি আমার মতো আমার বয়সী অনেক ছেলেমেয়ে ছিল যারা হচ্ছে ওইটার সাথে যুক্ত ছিল। ওইটার পরে কিন্তু ওটা অন্য ধর্মের হতে পারে, কিন্তু এই বাংলাদেশে তো ওইটা সঠিক না। সবাই তো তোমার বিরুদ্ধে কথা বলতেছে, অবশ্যই তুমি বেশ টাকা কামাইছো, তো এই পর্যন্ত কত কোটি টাকা তুমি কামাইছো? অনেকে ভাবে যে আমি অনেক কোটি কোটি টাকা কামাইছি। অবশ্য যদি কামিও থাকি, ওই রকম কামাই নাই, বাট কামাইছি এরকম বলা যাবে না। তো বলতে গেলে অনেকে ভাববে যে আমি কামাইছি, ভাই সত্যি কথা আমি 1 টাকা ওই পর্যন্ত এই মানে সেক্টর থেকে 1 টাকাও লাভ করি নাই বা বেনিফিট হই নাই। অনেকে তো অনেক কিছু করে ফেলছে, তুমি কেন কিছু করো নাই? তুমি কি সুযোগ পাও নাই? সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, বাট আমি ওই যে আমার মার কথা ছিল যে তুই এই হারাম টাকা দিয়ে কয়দিন চলবি, হারাম টাকায় কিন্তু আরাম নাই। এই কথাটার দিকে তাকায়ে আমি হচ্ছে কোনো কিছু ধরি নাই। যেমন আমার কাছে সুযোগ ছিল বিভিন্ন ক্ষেত্রে আহ, বিভিন্ন একটা অ্যামাউন্ট নেওয়া, খাম নেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারতাম। বিভিন্ন আওয়ামী লীগের স্বৈরাচারের পতনের পরে বিভিন্ন আওয়ামী লীগের অফিস ছিল যাদের কাছ থেকে টাকা নিতে পারতাম, যে তোদেরকে আমরা পুনর্বাসন করবো বা তোদেরকে আমরা শেল্টার দিব,
তখন তো আমাদের কাছে পাওয়ার ছিল, ছাত্রজনদের কাছে প্রায় পাওয়ার ছিল 3 মাস 4 মাসের মতো। মেইন পাওয়ারটাই ছিল তখন। হুম। তো ওই পাওয়ারের সময় কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম, ভালো কিছু করে। আমার যা দেখা মতে আমার অনেকগুলো বন্ধু আছে যারা হচ্ছে বাইক কিনে ফেলছে, আইফোন কিনে ফেলছে, মানে ওইটা হচ্ছে নর্মালের মধ্যে। এরকম আরো আছে যারা হচ্ছে বাড়ি করে ফেলছে। মানে হচ্ছে- শুধু এই এই হ্যাঁ, system- জুলাইকে জুলাইকে বিক্রি কেন্দ্র করে, করে। জুলাই বিক্রি করে মূল কথা ভাই। মানে বড় বড় নেতা আছে, অনেক বড় বড় নেতা আছে যারা হচ্ছে মূলত মানে এরকম করে ফেলছে। আবার অনেক অনেক মানে ভাই আছে। জুলাইকে বিক্রি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, জি, জি। বাইক, আইফোন, বাড়ি পর্যন্ত বানাই জি। ফেলছে, এটাই তুমি বলতে চাচ্ছ? জি, জি। আবার আমার হচ্ছে বড় বড় নেতাও আছে যারা হচ্ছে 1 টাকাও কামায় নাই, এরকম নেতাও আছে, আমাদের গাজীপুরেই আছে, যারা হচ্ছে এখনো পর্যন্ত মানুষের জন্য করে যাচ্ছে, যেরকম মানুষের কোনো ভোগান্তি না হয় মানুষের জন্য। আবার ওরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কার্যক্রমও দেয়, যে মাদক বিরোধী কার্যক্রম, তো তাদের জন্য শুভকামনা। আবার যারা হচ্ছে এরকম এরকম করে ফেলছে তাদেরও একদিন আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, তাদেরও পতন ঘটবে। রিসেন্ট তোমার ফেসবুক আইডিতে ঝামেলা হয়েছে, আসলে তুমি কোন পোস্ট করছিলা? তো এই বিষয়টা যদি বলো। আমি একটা পোস্ট করছিলাম যে যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাস্তায় নামতে হয়, আপনারা কি রাস্তায় নামবেন? তো ওইটা ভালো রকম ভিউজ হয়। আমার আইডি থেকে প্রায় 147K মতো হয়। তো আমার আইডিতে আমার হচ্ছে এক বড় ভাই আছে মুজাহিদ, উনি হচ্ছে মানে অনেক ভালো গণমাধ্যমের একজন সাংবাদিক। তো উনি এটা নিয়ে একটা পোস্ট করে, ওইটা প্রায় 3-4 মিলিয়ন প্লাস ভিউজ হয় ওই পোস্টটা, যে আপনারা কি জুলাই আন্দোলনে, জুলাই সনদ বাস্তবায়নে রাস্তায় নামবেন? প্রশ্ন করেছেন সানজিদ জিহাদ, জুলাই যোদ্ধা, কাপাসিয়া, গাজীপুর। তো ওইটার পরে আমার হচ্ছে অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হয়। সাইবার অ্যাটাক হওয়ার পরে মানে ফার্স্টে আমার আইডিটা হচ্ছে আনলক হয়ে যায়, লক হয়ে যায়। তো আমি ওইটাকে ডকুমেন্টস দিয়ে আনলক করি। আনলক করার পরে আবার সাসপেন্ড করে, মানে ওরা আবার অ্যাটাক করে, তো সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড হওয়ার পরে আমি আবার তথ্য দিই, ভিডিও সেলফি দিই, দেওয়ার পরে এখন পেন্ডিং ছিল, পেন্ডিং হওয়ার পরে আবার ব্যাক আসে। ব্যাক আসার পরে এক পর্যায়ে আবার যখন মানে অ্যাটাক দেওয়া শুরু হয়, তো তারপর হচ্ছে ডিসেবল হয়ে যায়। তো এখন এরকম লেখা যে এই আইডিটার ব্যাগ আনা যাবে না। তো সেই জন্য আর কি আমি আবার বিপরীত একটা আইডি রেডেও করে রাখছি, সানজিদ জিহাদ, ওই নাম দিয়েই। যে সবার উদ্দেশ্যে তোমার কি বলার আছে? সবার উদ্দেশ্যে বলতে গেলে, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে সবাই যেহেতু দেশটাকে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে নতুনভাবে, এখন তো স্বাধীন বলা যায় না, এখনও তো পরাধীনতার শিকল রয়েছে অনেক ক্ষেত্রে, যেমন মিডিয়ার ক্ষেত্রে শিকল রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে শিকল রয়েছে। তো আমার একটা কথাই যে আমরা হচ্ছে অনেক 1400-র মতো প্রাণ দিয়েছি জুলাই আন্দোলনে। তো আমি চাই না কেউ জুলাই বিক্রি করে বা মানুষের বিরুদ্ধে গিয়ে, মানুষের জনরায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করুক। এবং আমি আমাদের এই নতুন সরকারের কাছে প্রত্যাশা করি যেন সবার জন্য ভালো কিছু করতে পারে। উনি যে যে প্ল্যান নিয়ে এসেছে ওই প্ল্যানগুলো যেন বাস্তবায়ন করতে পারে, এবং ওনার এইসব পথে যেন কেউ বাধা না দেয়। তারপরে হচ্ছে জুলাই আন্দোলনের যে যোদ্ধারা আছে, সহযোদ্ধারা আছে, তারা যেন সঠিক পথে থাকে, এবং যারা আহত আছে তাদের জন্য প্রপার চিকিৎসা হয়, এইটুকুই। আর যারা হচ্ছে আন্দোলন করেছিল, যেমন আমাদের কিছু মেয়ে সহযোদ্ধা আছে যারা কিছুটা রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে, তারা হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হয়। মূলত ওইগুলা না করাই ভালো, কারণ হচ্ছে তারা তো দেশের জন্য অনেক কিছুই করছে। তো আপনারাও যদি দেশের স্বার্থে ওদের সাথে থাকেন তাও এটা ভালো হয়। তো আর আমার চাওয়াটা হচ্ছে, আমি এখনো পর্যন্ত মানুষের কাছে তেমন কিছু, মানে কারো কাছে কোনো টাকা পয়সা চাই না, আর আমি কারো কাছ থেকে বেনিফিটেড হবো এই আশাও রাখি না। তো মানুষের কাছে একটা জিনিসই চাই, দেশটা যেন সুন্দর হয়, এবং দেশের জন্য যেন আমি ভালো কিছু করতে পারি। আপনারা এই দোয়াটা করবেন, এটাই। ধন্যবাদ তোমাকে।